কি যে অসাধারণ বাজি, কি যে অসম্ভব ভালো ফায়ারওয়ার্কস, আপনাদের কি বলবো। নিউ ইয়ার আসতে আরো মিনিট দুয়েক আছে, সারা বিচটা আলোয় আলোয় ভরে উঠেছে। অসাধারণ অসাধারণ ভাইবস। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। এভরিবডি, আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আর কি সুন্দরভাবে আমাদের সকালটা শুরু হলো সেটা দেখিয়ে আজকের এই ব্লগটা আপনাদের স্টার্ট করি। হচ্ছে আমাদের সামনে নীল সমুদ্র এবং প্রিস্টিনলি ক্লিন পাটনেম বিচ। আমার আর তৃষার তরফ থেকে সবাইকে আগেই জানিয়ে রাখি যে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক এবং আমরা এটাই চাই যে আপনাদের যার যা ইচ্ছে নতুন বছরে সেগুলো সব সম্পূর্ণ হোক, তাই তো? একদমই, সবাই খুব ভালো করে কাটান নতুন বছর। এই বছর যেগুলো হয়নি সেগুলো আশা করি সবার পরের বছর পূর্ণ হোক। একদম। আর আমরা এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের এই হোটেলটা 10:30টায় ছেড়ে দিতে হবে। আমরা আসার আগে এই আজকের দিনটা অবধি সমস্ত বুকিং করে এসেছিলাম, তাই একটার পর একটা কানেক্ট হয়ে গেছে। আর আজকে এখানে কোথাও ঘর পাওয়া খুব টাফ, বা পেলেও অস্বাভাবিক রেটস চাইছে। তো দেখা যাক কোথায় থাকি ইভেনচুয়ালি। আজকে ভোর 4টে নাগাদ আর কি, মানে কালকে যে ভোরটা হবে, তো সেখানে আমাদের প্রথমে এখান থেকে পুনে যাওয়া, পুনে থেকে আবার কলকাতার ফ্লাইট আছে, 1 স্টপ ফ্লাইট। তো কোথাও একটা উঠতে হবে। প্রথমে ভেবেছিলাম যে ড্যাবোলিমের কাছেই কোথাও চলে যাই, সেখানে রাতটা থেকে নিয়ে তারপর যাব, বাট বুঝতে পারছি না কি হবে। এখান থেকে ড্যাবোলিম প্রায় 1.5 ঘন্টা দূরে। তো আমাদের যদি এখানেই আমরা ধরুন কোথাও থেকে যাই, তাহলে ড্যাবোলিমের জন্য সেই রাত 12টা নাগাদ বেরোতে হবে, মানে জাস্ট নিউ ইয়ারটা দেখেই বেরোতে পারবো। তো লেটস সি, যেরম হচ্ছে জানাতে থাকবো। আর এই বিচটার ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। এর আগের ব্লগটা যারা দেখেছেন তারা জানেন এত সুন্দর একটা বিচ, আর এইখানে এত সুন্দর সুন্দর শ্যাক আছে। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে এখানে প্রকৃতি এত ভালো, মানে কি বলবো আপনাদের। আর এখানে জলের রংটা দেখলে বুঝতে পারবেন, জুম করে দেখাই, পুরো নীল রংটা। আর এদিকে কিছু ফরেস্ট এবং টিলা টাইপের, আবার সিমিলারলি এই দিকে যদি ক্যামেরাটা ঘোরাই এদিকেও কিন্তু একই রকম। রেস্তোরাঁয় বসার জায়গা, এখানে এই সব জায়গায় এরকম নিচে মাটিতে গদি দিয়ে বসবার জায়গা করা। কিরকম সুন্দর ভিউ দেখুন। এই আপনি খাবেন তো সোজা তাকাবেন, সামনে সমুদ্র। আমাদের 31স্টের মর্নিং আমি শুরু করছি একটা কোল্ড কফি দিয়ে, এবং তৃষা খাচ্ছে হচ্ছে এটা হট চকলেট। আমাদের হোটেলের ঠিক একটা বিল্ডিং পরেই হচ্ছে এই সি ল্যান্ড, যেখানে আমরা খেতে এসেছিলাম। লাকিলি এখানে একটা ঘর পেয়েছি, যদিও আমাদের ওই ঘরটার মতো ফার্স্ট ফ্লোরে ওরকম লাক্সারি সি ভিউ নয়। তবে আমরা এই হাফ বেলা যে থাকবো, হাফ বেলার একটু বেশিই বলতে পারেন, 5,500 টাকায় ওনারা রাজি হলেন। গ্রাউন্ড ফ্লোরে লাক্সারি কটেজেস, এখানে রুমগুলো কিন্তু খুব সুন্দর। তাই এনাদের থেকে গল্প শুনছিলাম যে এখানে তো প্রচুর বিদেশি পর্যটক আসেন। এমন লোক আছে যারা ধরুন 6 মাস টানা বুক করেছে, কেউ 6 সপ্তাহ মানে জুড়ে এসছে। আমাদের ধরুন যেরকম বলছিলাম আসার দিনকেই, যে লাস্ট 1 মাসের হিসেবেও যদি বলি, কলকাতার অবধি যেগুলো ডিরেক্ট ফ্লাইট 16,000-18,000 টাকায় বিক্রি হয়েছে এই 1 জানুয়ারি 2 জানুয়ারি ড্যাবোলিম আর মানোহার থেকে। তবে ইউকে থেকে ভাবুন, এখানে যেগুলো 1 স্টপ ফ্লাইট, ওদের ওই সময় তো অতটা কেউ ট্রাভেল করে না, তো 16,000-18,000 টাকায় ডিরেক্ট ফ্লাইট হয়ে গেছে। মানে এটাই হাস্যকর, মানে আপনি কলকাতা থেকে গোয়া আসছেন 18,000 টাকা দিয়ে, আর কেউ ইউকে থেকে গোয়া চলে আসছে সেম টাকায়। তো সেটাই কথা হচ্ছিল এখানের যিনি দেখভাল করেন আর কি, তার সঙ্গে। এই প্রপার্টিটা খুব কোজি, মানে আমি আপনাদের দেখাই। এই তো হচ্ছে ওনাদের শ্যাক এরিয়াটা যেখানে আমরা বসে আছি। এখানে বিভিন্ন রকম
খাবার দাবার বিক্রি হয় এবং একদম বাইরেটাই সমুদ্র, আর আমাদের ঘরগুলো এই পিছনের রোটায়। যারা আগের পর্বটি দেখেননি তাদের বোঝার সুবিধার জন্য বলে দিই, আমরা প্রথম দিন এই পাটনেম বিচে যখন এসে পৌঁছই, এই বে ওয়াচ পাটনেম বলে একটি রিসোর্টে উঠি। আমরা যেখানে খেতে গেছিলাম ঠিক তার পাশেই এটার অবস্থান। তো সেখানে আমাদের মাত্র একটা দিন বুকিং ছিল, যেরকম ভিডিও শুরুতেই বলছিলাম। 31-এর দিনটা ঠিক কোথায় কাটাবো সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, তাই আগে থেকে বুকিং করে যাইনি। আমরা ওই শ্যাকটিতে খেতে গিয়ে তখন জানতে পারি যে ওখানেও ঘর আছে, তাই এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং এখান থেকেই ড্যাবলিং হয়ে আমাদের রাত্রিবেলা কিন্তু বাড়ি ফেরার প্ল্যান ছিল। এই হোটেলটা সমস্ত দিক থেকে ভালো ছিল এবং আরও যদি ডিটেলসে জানতে চান তাহলে আগের ব্লগটা অবশ্যই দেখবেন, সেই ব্লগের লিঙ্ক পেয়ে যাবেন আজকের ব্লগের ডেসক্রিপশন বক্সে। আমাদের এবার পালা হচ্ছে এই পাটনেমে বে ওয়াচ রিসোর্ট থেকে বিদায় জানানো। আমরা ঠিক যেখানে উঠছি এর পাশের বিল্ডিংটাই, তাই পাটনেমে থাকা হবে। আমাদের নিউ ইয়ারটা এখানেই আমরা কাটিয়ে যাব আর কি। আমরা বেরোবো, একটা গাড়িওয়ালার সঙ্গে কথা হয়েছে যিনি এই রাত্রি 12:15 12:30 আসবেন। এখান থেকে ড্যাবলিং এয়ারপোর্ট ট্রাফিক না পেলে মাত্র 1.5 ঘন্টা, অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের ফ্লাইট সেই ভোর 4টে নাগাদ। শেষবার এই বারান্দা থেকে আপনাদের এই বিচটা দেখিয়ে দিই, এত ভালো লাগলো। যদিও এই হোটেল বা রিসর্টটা একেবারেই পারফেক্ট নয়, প্রচুর রকম ফ্লজ আছে, বাট এই বারান্দার এই ভিউটা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই যে রিসর্ট ওনার্সদের সঙ্গে এই বিষয়ে বারবার কথা বলছিলাম। আমরা এই ঘরগুলোর জন্য কখনো 6,000, 7,000, 8,000 এরকম রেট দিয়েছি এই সিজনটায়। এগুলো তো কোনোটাই কোলাবোরেশন প্রমোশন নয়, নিজের পকেট থেকে দিয়ে ঘোরা। তো মানে খরচ ভালো হচ্ছে। তবে আপনাদের এটুকুই বলে রাখতে পারি, একটু ওই ফেব্রুয়ারি স্প্যান্ডটা যদি কাটিয়ে আসতে পারেন মার্চ এপ্রিলে, এই রকম ঘর সি ভিউ ঘরগুলো কিন্তু 4,000, 4,500 টাকায় নেমে আসে, মানে অলমোস্ট হাফ দ্য প্রাইস। এবং এমন কিছুও জায়গা আছে যেখানে 2,500 টাকা এরকম লাক্সারি সি ফেসিং কটেজেস আছে। এটাই মাথায় রাখবেন। আর বারবার বলছি, যদি পরিবারের সঙ্গে আসেন প্লিজ কিপ সাউথ গোয়া অ্যাজ দ্য প্রেফারেন্স। নর্থ গোয়াটা সাইট সিইং এ ঘুরে আসুন, থাকার ওখানে আমার মনে হয় না খুব একটা ভালো হবে। আমরা সাউথ গোয়ার প্রেমে পড়ে গেছি। দেখা যাক আজকে আপনাদের আরেকবার পালোলেমটা যদি ঘুরিয়ে আনতে পারি এবং নিজেরাও বাটারফ্লাই বিচে যেতে পারি, সেটার সমস্ত অভিজ্ঞতা তুলে ধরবো। আমরা এতক্ষণ ছিলাম এই হলুদ পর্দা দেয়া কটেজটা, আর তার পাশে এসে এই সি ল্যান্ড মানে কটেজ অ্যান্ড রিসর্টসে আমরা উঠেছি। ভালো ব্যবস্থাপনা, এগেন ফিল্ড উইথ ফরেনার্স, সেটা বাইরে হোক কিংবা ভেতরে, গোটাটাই হচ্ছে ফরেনার্সে ভর্তি। আর এই ক্যাফেটায় আমরা কাল দুপুরে খেয়েছিলাম, নামাস্তে ক্যাফে বলে। আমি এখানের যিনি ম্যানেজ করে তার সঙ্গে কথা বলছিলাম। এই যে ফার্স্ট ফ্লোরের রুমগুলো দেখছেন, এগুলো এপ্রিল মাসে মোটামুটি 4,500 টাকা 4,000 টাকায় হয়ে যায়। এখন যেগুলো 8-10 হাজার টাকায় বিক্রি হচ্ছে। আমরা ওই ওপরের রুমটায় ছিলাম, আর এই একই জাতীয়। তবে এনাদের না রুমের স্ট্যান্ডার্ডাইজেশন এবং ওভারঅল ব্যবস্থাপনা খুব ভালো। একটা প্রপার রিসেপশন আছে, ট্রাভেল ডেস্ক আলাদা আছে, খাবারের জন্য আলাদা কাউন্টার আছে, সবটা খুব ওয়েল অর্গানাইজড। আর আজকে নিউ ইয়ারে দেখুন বিচ কত খালি। বলছে না যে গোয়ার ট্যুরিজমের অবস্থা খারাপ, ভাবা যায় 31 ডিসেম্বরে লোক দেখা যাচ্ছে না। মানছি এটা একটু অফবিট বিচ, হয়তো বাগা কালাঙ্গুটে ভর্তি, বাট তবুও অন্য সময় যা লোক হয় তার থেকে লোক অনেক কম। যেটুকু লোক আছে সেটা ফরেন ট্যুরিস্টই। ভারতীয় লোকজন নর্থ গোয়াতে বেশি, সাউথ গোয়াতে প্রায় চোখেই পড়বে না। এবং লোক কমে যাওয়ার পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে এখানের অত্যাধিক দাম। মানে বারবারই বলছি, ধরুন একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, সে কেউ একজন যদি সি ভিউ রুমে থাকতে চায়, সম্ভব পার ডে 10,000 12,000 টাকা দিয়ে থাকা? কলকাতা বা যে কোনো অন্য মেট্রোপলিটন সিটি থেকে গোয়ার ফ্লাইট ফেয়ার এখন মিনিমাম এরকম শেষ মোমেন্টে যারা প্ল্যান করছেন 15 থেকে 18,000 টাকা। গাড়ি ভাড়া যা থাকে, আমাদের এখান থেকে ড্যাবলিম যে ফেরার গাড়ি অনেক কষ্টে 2,500 টাকায় রাজি করাতে পেরেছি, যেখানে ভাড়া সাধারণত 2,000-2,200 টাকা থাকে। মানে সব কিছুর রেট বেশি। তো এত খরচ করে লোকে যদি ঘুরতেই হয় তো লোকে ফরেন কান্ট্রি যাবে, থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে। তো সেই জন্য গোয়ার অবস্থা কিন্তু খারাপ। আর বলে রাখি, এই রকম পর পর লাইন জুড়ে কটেজেস আছে। গুণগত মান একটু এদিক ওদিক হতেই পারে, বাট যেখানে পাবেন থেকে যাবেন। ভিউ সব কটা থেকেই কিন্তু এই রকম সুন্দর। চলুন আপনাদের একটু সমুদ্রটা ঘুরিয়ে আনি। নীল সমুদ্র, একদম স্পটলেসলি ক্লিন যাকে বলে। আমি সাউথ গোয়ার প্রেমে পড়েছি। আমি এরপর যখন আসবো সরাসরি ড্যাবলিম এয়ারপোর্টে নামবো। 1.5 ঘন্টা লাগে এই পাটনেম বা পালোলেম আসতে গাড়ি করে। এসে এখানে এই যে একবার বসে যাব, আর নড়ানড়ির সিন নেই। সাইট সিইং আমার বরাবরই ভালো লাগে না। তৃষা তবু সাইট সিইং প্রিয় মানুষ,
আমার মনে হয় একটা জায়গায় গিয়ে বসো, রিল্যাক্স করো, খাও দাও, এর থেকে আনন্দদায়ক কিচ্ছু নেই। কি সুন্দর সমুদ্রের জল দেখুন, দেখেই তো আরাম হচ্ছে। আর এইগুলো না সুইমিং এর জন্য বিখ্যাত, এই বিচেস গুলো। তো প্রচুর ফরেন টুরিস্টরা এই জন্যই আসেন। গোয়ার জিওগ্রাফি এক একটা বিচের এক এক রকম, সব জায়গায় যে সুইমিং পসিবল তা তো নয়। আমি সামান্য জলে ভয় পাই, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি পাহাড় ওই জন্য বেশি এনজয় করি। বাট অনেক মানুষ আছেন যারা কিন্তু এখানে সুইমিং করে কত দূর অব্দি চলে গেছে দেখুন, আমি তো এই কিনারায় দাঁড়িয়েই ভয় পাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 11:30, আমাদের রুম রেডি হয়ে গেছে। এরকম গ্রাউন্ড ফ্লোরের কটেজগুলো আজকে আমাদের। চলুন দেখাই। গোটাটাই উডেন স্ট্রাকচার্ড, ওয়েল মেনটেন্ড। এগুলো অন্য সময় বছরের মোটামুটি ওই যেরকম বলেছিলাম 3 থেকে 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে সিল্যান্ড কটেজের এই মোটামুটি 3,500-4,000 টাকার ক্যাটাগরির রুম। এগুলো আমরা এই হাফ বেলা থাকবো, এখন 5,500 টাকা নিয়েছে আমাদের থেকে। একটা বড় ফ্রেঞ্চ উইন্ডো আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। বেডটা অনেক বড়, পরিষ্কার, একটা মশারির মতো জিনিস টাঙানোই আছে অলরেডি দেখছি। এদিকে একটা সাইড টেবিল, বড় বাথরুম। বাথরুমটাও অনেকটা জায়গা জুড়ে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, এমনি পরিষ্কার এবং অনেকটা জায়গা জুড়ে। এদিকে একটা ওয়ার্ড্রোব, এদিকে একটা বড় আয়না, দুটো বড় সোফা, বসবার জায়গা, সামনে টেবিল। আর এদিকে ওয়ার্ড্রোব থাকা সত্ত্বেও জামা কাপড় রাখবার জন্য ওনারা এরকম একটা হ্যাঙ্গারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এখান থেকে সি ভিউটা বলতে, আমি যদি রুম থেকে বেরোই বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এই সোজা তাকালেই সমুদ্র, এই স্ট্রেট, মানে যে শ্যাকটায় আমরা বসেছিলাম এটা এখান থেকে হেঁটে অ্যাক্সেসেবল। আর কটেজগুলো কিছুটা বাইরে থেকে এরকম দেখতে, আবার বাইরেও দুটো করে বসবার জায়গা, এবং এমনি নিট অ্যান্ড ক্লিন, খুব একটা বিরাট কিছু অসুবিধে নেই। আমি আর তৃষা আমাদের কটেজগুলোকে এবার খানিকক্ষণ বিদায় জানিয়ে রওনা হচ্ছে পালোলেম বিচের দিকে। এই পাটনেম থেকে পালোলেম আমাদের ম্যানেজার বাবু বলে দিলেন যে সামনে গিয়েই কিন্তু একটা অটো স্ট্যান্ড আছে, 150 টাকা করে ম্যাক্সিমাম নেওয়া উচিত, তার বেশি না দিতে। দেখা যাক। এইখানে যেরকম বলছিলাম, প্রতিটা বিচ রিসোর্টের এই একটা সমস্যা, বিচ রিসোর্টের কম্পাউন্ড এখানে শেষ, তো এখানে আপনি গাড়ি টাড়ি নিয়ে কিন্তু সরাসরি রিসেপশন অবধি আসতে পারবেন না। এটা সমস্ত বিচ রিসোর্টের ক্ষেত্রেই সত্যি। এই রকম আপনাকে মেঠো পথ বা অন্যান্য লোকের বাড়ির সামনে দিয়ে গিয়ে মেন রোডে উঠতে হবে। বিচ দিয়েও হেঁটে বেরোনো যায় মেন রোড অবধি, বাট উই প্রেফার দিস ওয়ান। দেখুন ওনাদের মাল আসা বলুন, যা বলুন, সব কিন্তু এইভাবেই। তবে এই প্রবলেমটা কিন্তু শুধু বিচ রিসোর্টসগুলোতেই, মূলত যেগুলো লাক্সারি রিসর্ট, ধরুন আইটিসির প্রপার্টি, ম্যারিয়টের প্রপার্টি, বা এখানে অন্যান্য যে 5 স্টার হোটেল, সেগুলো একদম বিচের ওপর নয়ও, 1.5-2 কিলোমিটার দূরে, সেখানে গাড়ি টাড়ি নিয়ে থাকার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট এই বিচ রিসর্টে এই কম্প্রোমাইজটা কিন্তু আছে। ধরুন আপনি 4 হুইলার বা 2 হুইলার রেন্ট নিয়েছেন, একদম সেগুলোকে নিয়ে ঢুকতে পারবেন না। দেখলেন তো কতটা হাঁটা হয়ে গেল এই এতক্ষণে এসে 4 হুইলারের পার্কিংটা আর 2 হুইলারের পার্কিংটা এইরকম। তবে আমরা এই পাটনামে 2 জায়গাতেই থাকলাম। আমার বলতে দ্বিধা নেই, অ্যাগন্ডা হেরিটেজে যে জাতীয় ফেসিলিটিস ছিল তার মতো আমরা কোথাওই পেলাম না। কম্প্যারিটিভলি এই রিসর্টটা একটু বেটার, বাট স্টিল নট অ্যাজ গুড অ্যাজ অ্যাগন্ডা হেরিটেজ। এই যে বিভিন্ন মানুষ সব আসছে, রিসর্ট খুঁজে পেতে চাপ হয়ে যাচ্ছে সবার, এই এক সমস্যা। অটো পেয়ে গেছি, যাওয়া যাক। এইরকম অটো 150 টাকা নিচ্ছে রিজার্ভে। কেমন লাগছে তৃষা পাটনেম আর পালোলেম? খুবই ভালো, মানে এই সাউথ গোয়ার যে বিউটি সেটা মানে কম্পেয়ার করাই যাবে না নর্থ গোয়ার সাথে, অবশ্যই।
বাট হ্যাঁ, নর্থ গোয়াটা আমার পার্সোনালি খারাপ লাগেনি, বেশ ওটা বেশ মানে হই হট্টগোলের জায়গা। স্পেশালি যদি আজকে থাকতাম 31st-এ, ওখানে সেলিব্রেশনটা দেখার মতো হয়, তো ওগুলো দেখতে পেতাম, লাইভ মিউজিক, তারপরে যাই হোক বিচের ফেস্টিভ্যাল হয় বেসিক্যালি। ফেস্টিভ্যাল, বাট এখানে আমি জানি না কতটা কি হবে, দেখা যাক। আর একটা জিনিস দেখাই, আমরা এই যে পাটনাম থেকে পালোলেম যাচ্ছি, রাস্তাটা কতটা সুন্দর দেখুন, দুদিকে উঁচু উঁচু গাছ, এই মাত্র 10 মিনিটের ডিস্টেন্স জানেন, মানে লেস দ্যান 3 কিলোমিটার্স। আর এই দেখুন, হ্যাঁ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পালোলেম বিচে, একটুকু দূরত্ব। আর এই পালোলেমের বিচ এরিয়াটার আবার বাদে মেন রোডের ওপর প্রচুর লাক্সারি প্রপার্টিজ আছে, যেখানে গাড়ি বা বাইক নিয়ে থাকার জন্য খুব ভালো হবে। আর এই মার্কেটটা কালকেও আপনাদের একবার ঘুরিয়ে দেখেছি, কাল আমাদেরও তাড়া ছিল, ভালো মতো ঘুরতে পারিনি। দেখি আজকে এখানে অনেকটাই সময় কাটাবো বিকেল অবধি। আর আমার দেখা সাউথ গোয়াতে বেস্ট বিচ মার্কেট কিন্তু এই পালোলেমেই, আনডাউটেডলি। দরদাম করতে হচ্ছে, পাটনামের মার্কেটটা যেহেতু একটু অফবিট, সস্তা কম্পারিটিভলি, এখানে খুব ভালো কালেকশন পালোলেমের বিচে, মানে স্পেশালি বিচ ওয়্যার বা হ্যান্ডিক্রাফটস আইটেমের কোনো তুলনা নেই। আমাদের অটো একদম আমাদের এই কার পার্কিংয়ের সামনে, যেটা পালোলেমের, সেখানে নামিয়ে দিল। আবার ফেরার অটো এখান থেকেই পাওয়া যায়। চলুন, যদি বাটারফ্লাই বিচের রাইডটা পাওয়া যায়, চটপট করে আসি, তারপর খাওয়া দাওয়া এবং অন্য সময় কাটানোর ব্যবস্থা। এই রকম কিছুটা পালোলেম বিচ, বলার কিচ্ছু নেই, অসাধারণ সুন্দর। এই কাউন্টারে ওরা 1000 করে করে চাইছিল, একটা ওই মাল্টিপল পয়েন্ট সাইট সিইং আছে, টর্টয়েজ রক, হানিমুন আইল্যান্ড, বাটারফ্লাই, ডলফিন শো। হ্যাঁ, এই হচ্ছে এখানের সিস্টেম। টোটাল মোটামুটি 1.5 ঘন্টা নেবে, এই বিচেই আবার ফিরিয়ে আনবে। তো আমরা দরদাম করে দুজনে 1500 টাকায় রাজি করালাম। বোট বলছে রেডি আছে, এটা কিন্তু শেয়ারিং ট্রিপ আর কি। হ্যাঁ, মানে আমরা অন্যদের সঙ্গে যাব। থাইল্যান্ডে যেরকম সেই এক্সকারশনসগুলো হয় না, অনেকটা সেরকমই। এখন ঘড়িতে বেজে গেছে ধরুন 2:10, মোটামুটি 3:30 বেজে যাবে আমাদের এখানে ফেরত আসতে, সব পয়েন্টসগুলো দেখে। এইরকম কিছুটা বোটগুলো, অন্যান্য কাপলসরাও আছে। এই সমুদ্রের মধ্যে গিয়ে উঠতে হবে, মানে সমুদ্রের যা ঢেউ, দাঁড়াতেই দিচ্ছে না। বাপরে বাপ। বসে গেছি বোটে, এরকম লাইফ জ্যাকেট দিয়েছে ফর সেফটি, আর এই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট 2+2 করে। প্রচুর ঢেউ কিন্তু, দারুণ দারুণ। প্রচুর ঢেউ এই দিকটা, আর বলছে এই ডান দিকে হচ্ছে মাঙ্কি আইল্যান্ড, মানে আমাদের প্রথম স্টপ যেটা আজকে। আমার স্টপ কথাটা বলাটা বোধহয় এখানে ঠিক হবে না, কারণ বাটারফ্লাই বিচ বাদে এই মাল্টিপল অ্যাট্রাকশনস যে সাইট সিইংয়ের এক্সকারশন, তাতে সমস্ত জায়গায় কিন্তু ওনারা নামতে দেয় না। তাই মোটামুটি এটাকে ধরে চলতে পারেন যে আপনি বেশিরভাগ পয়েন্টই বোটে বসেই দেখবেন। যত আমরা মাঝ সমুদ্রে যাচ্ছি, ঢেউয়ের পরিমাণ দেখুন, দূর দূর অব্দি কিছু দেখা যাচ্ছে। পিছনে আমরা বীজগুলোকে ফেলে এসেছি, অসাধারণ, একদম নীল সমুদ্র। এটা হচ্ছে আবার হানিমুন আইল্যান্ড, আর তাকে ফেসিং হচ্ছে এই টর্টয়েজ রক। এইটা হচ্ছে আবার হানিমুন বিচ। এই আইল্যান্ডে আবার অনেকে নেমেওছেন দেখছি।
আর এই হচ্ছে বাটারফ্লাই বিচ। এখানে আধ ঘন্টা আমাদের নৌকা স্টপ দেবে, আর এটাকে বাটারফ্লাই বিচ বলে হচ্ছে এই শেপটার জন্য। এই যে এই কার্ভটা আছে, প্রচুর মানুষ এখানে এসেও দেখছি স্নান করছে। পৌঁছে গেছি বাটারফ্লাই আইল্যান্ডে এবং বাটারফ্লাই বিচে বলা যায়। এই জায়গাটা দেখে আমার বারবার আমরা যে ফিফিতে গেছিলাম বা জেমস বন্ড আইল্যান্ডে ট্যুর হয় থাইল্যান্ডে, তার কথা মনে পড়ছে। কোনো অংশে ডিফারেন্ট নয়, জানেন। আই এম গ্ল্যাড দ্যাট গোয়া এইভাবে ট্যুরিজমটাকে প্রমোট করছেন। দে আর সিরিয়াস অ্যাবাউট দেয়ার লাইক ন্যাচারাল রিজার্ভস। কি সুন্দর জলের কালার, কি সুন্দর এখানের পাহাড় দেখুন, সত্যিই মানে ওয়ার্থ ভিজিটিং। আমাদের এই ছোট্ট বাটারফ্লাই বিচের এক্সকারশন শেষ। এটুকু বলবো, অবশ্যই আসবেন। একেবারেই একটা মিনি থাইল্যান্ড বলতে পারেন। এই বোটে কিন্তু আবার পালোলেম বিচে ফিরিয়ে নিয়ে যাবে। বোটে করে যখন আবার ফেরার পথ ধরবেন, তখন দূরে অ্যাপ্রোচিং পালোলেম বিচের যে ভিউটা, সেটাও কিন্তু একদম মন ভালো করে দেওয়ার মতো। তার কিছু গ্লিমসেস শেয়ার করলাম আপনাদের সঙ্গে। পালোলেম বিচের পাশেই হচ্ছে ক্যাসানোভা ক্যাফে। আমরা তো পরপর শ্যাকে খেয়েছি, চলুন আজকে ফর চেঞ্জ একটা ক্যাফেটেরিয়ায় যাই, দেখি ভিতরটা কিরকম। সুন্দর এসি ক্যাফে, খুব অ্যাস্থেটিক্যালি ডেকোরেটেড। মেনুটা দেখিয়ে দিই। ব্রেকফাস্ট মোটামুটি ওই 170-80 টাকা থেকে শুরু। আমরা নিলাম একটা মিক্সড রাইস, একটা চিকেনের স্টার্টার আর একটা ফ্রেশ লাইম। মোটামুটি আপনাদের বলে দিই, এখানে দামগুলো পেয়ে যাবেন। চকলেট মিল্কশেকের দাম 180 টাকা, এটা লাস্সি 140, মিক্সড ফ্রুট 180 টাকা, সো অন অ্যান্ড সো ফোর্থ। নানা রকম স্যুপের অপশান আছে, নানা রকম ভেজ নন ভেজ স্টার্টার। ক্রিস্পি হানি চিকেন আমরা নিলাম 350 টাকা পড়লো। প্রচুর মেনু আছে আর খুব সুন্দরভাবে সাজানো, ভাল লাগছে বেশ। ক্যাসানোভা বলে এই যে ক্যাফেটেরিয়াটি, এখানের কিন্তু ওভারঅল আমাদের খাবার অভিজ্ঞতা বেশ পজিটিভ ছিল। আর সব থেকে যে বিষয়টি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এনাদের সার্ভিস ভালো, ওভারঅল ক্যাফেটার অ্যাম্বিয়েন্স ভালো, সব মিলিয়ে 10-এর মধ্যে 8 নম্বর দেওয়াই যায়। তারপর আবার আমরা অটো ধরে কিন্তু রওনা হয়েছিলাম আমাদের রিসর্ট পাটনামের দিকে। এখন ঘড়িতে বাজে বিকেল 5:55 আর মিনিট 15-20-র মধ্যে 2024-এর শেষ সানসেটটা হবে। আমাদের এই হোটেলের যেটা লাউঞ্জ বলতে পারেন বা ক্যাফের এরিয়া বলতে পারেন, কি অপূর্ব যে লাগছে কি বলবো। পুরো মনে হচ্ছে যেন একটা কেউ সোনালি আভায় মুড়ে দিয়েছে। শ্যাকে একটু পরে বসবো, আর আজকের এই শেষ সানসেটটা চলুন একসঙ্গে উপভোগ করি। কাল যখন আবার সূর্যোদয় হবে তখন আমরা কলকাতায়, রাদার আমরা পুনেতে কাল যখন সূর্যোদয় হবে, এবং বছরটাই পাল্টে যাবে, 2025 হয়ে যাবে। যে ভালো লাগছে আশপাশটা। দ্য ফাইনাল সানসেট অফ 2024। ভাবতেও অবাক লাগে যে একটা গোটা বছর শেষ হয়ে গেল। আমি আর তৃষা এই বছরে কত কি নতুন জায়গা দেখলাম, কত কি শিখলাম, কত কি জানলাম, কত কিছু পেলাম, কত কিছু হারালাম। এরকমভাবে এক একটা বছর কেটে যাচ্ছে। এই বছরের আমাদের সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট যেটা ট্রিপ ছিল, এই বছরের শুরুতে গেছিলাম হিমাচল, তারপর গেছিলাম উত্তরাখণ্ড, তারপর গেলাম কেরালা, তারপর ইউকে গেলাম, এই গোয়া এলাম, এবং আরও সারা বছরে যে কত জায়গা ঘুরেছি তার হিসেব করে শেষ করা যাবে না। যদি ট্রিপ কাউন্ট বোধহয় গোনা হয়, অন্তত
30-35টা ট্রিপ করেছি ছোট বড় মিলে। তো আমাদের এটা লেগেই থাকে, হয়তো এর পরের বছর আরও বেশি ঘুরবো। জানি না জীবন কোন দিকে নিয়ে যাবে, বাট রিয়েলি আজকে এই রকম একটা অপূর্ব সুন্দর সানসেট দেখতে দেখতে বছরের শেষটা করাটা কিন্তু সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। আকাশের রংটা কি অপূর্ব হয়েছে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এইটা আমার সারা জীবন মনে থেকে যাবে। আমার সাউথ গোয়া যে কী ভালো লেগেছে তা বলার ভাষা নেই আমার কাছে। আর যত সন্ধে নামবে এই বিচের ক্যারেক্টারিস্টিক্স ধীরে ধীরে গোটাটাই পাল্টাতে থাকবে। আর ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম সেই মুহূর্তের দিকে যার জন্য আমাদের এবার গোয়ায় আসা, কিংবা বলতে পারেন এত খরচ করে একটা পিক সিজনকে বেছে নেওয়া, সেটা হচ্ছে 31st নাইটে গোয়ার বিচের ভাইবটাকে অনুভব করা। যেরকম প্রত্যেকটা জায়গার একটা মাহাত্ম্য থাকে, কোথাও সানরাইজ সুন্দর, কোথাও সানসেট সুন্দর, কোথাও বরফের জন্য সুন্দর। গোয়াকে যেহেতু একটা পার্টির হাব ধরা হয় বা একটা নাইট লাইফের হাব ধরা হয় ইন্ডিয়াতে, তো সেজন্যই এখানের 31স্টের ওভারঅল পরিবেশটা একেবারেই অন্যরকম হয়। যত সন্ধে নামতে থাকলেও বিচে কিন্তু পর্যটকদের ভিড়ও চোখে পড়ার মতো ছিল সেদিন। সেট হয়ে যাওয়ার পরে 31 ডিসেম্বরে সাউথ গোয়ার বিচের ভাইব কিছুটা এরকম। আমরা বসে গেছি আমাদের টেবিল দখল করে ফর আ ক্যান্ডেল লাইট ডিনার। এই টানা বসলাম একদম 12টায় গাড়ি ওঠার আগে। ঘরে গিয়ে জাস্ট মোবাইলগুলোকে চার্জ দিয়ে বেরিয়ে যাব। এইরকম কিছুটা লাগছে আশপাশটা, গম গম করছে আজকে। আর এই বিচটা যেরকম বারবারই বলছি, বলে বলে বোধহয় আপনারা বোর হয়ে গেছেন। আমরা ছাড়া বোধহয় আর একটা দুটো ইন্ডিয়ান ফ্যামিলি আছে, অল অফ দেম আর ফরেন টুরিস্টস। চলে এসছে গরমা গরম হাফ পোর্শন চিকেন তন্দুরি। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে অপূর্ব ফায়ারওয়ার্কস, যাই 31st নাইটের গোয়ার বিচের একটা সিগনেচার, সেগুলো আমরা ধীরে ধীরে অনুভব করা এবং দেখা শুরু করলাম। Some people have written books, some have a great look that covers the magazines for kids who are 17. But I don't know what to do, staring into the blue sky and just waiting for a sign. Some, they are certain of what awaits them when it all ends, but I don't know what will happen to me. Will I be remembered in a century? Or will I be forgotten like dust in the wind, or the talk of the town that we are living in? Well, I don't know, I don't know. How could I know what lies ahead of me? Am I part of a grander master plan? Will I be washed away like lines in the sand? 31st নাইটে গোয়ায় কাটানোটা আমাদের কাছে একটা ড্রিম ছিল। এখানে এসে যেটা এবার বুঝতে পারছি যে প্রচুর ভিড় হচ্ছে যত রাত বাড়ছে। একটা কোনো এই যে বিচ সাইড শ্যাক আর সিট পড়ে নেই। আমরা একবার ঘরে গেছিলাম, তারপর এসে দেখছি আমাদের সিট চলে গেছে। একবার অবস্থাটা দেখুন। এই যে তৃষা, আমরা অনেক কষ্টে একটা টেবিল পেয়েছি। এইদিকে মানে গিজগিজ করছে লোক। আর যত রাত বাড়বে আজকে তত লোক বাড়বে। অসম্ভব ভিড়। তৃষা, কিরম লাগছে এই আমেজটা? দারুণ লাগছে। বিশেষ করে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখ। ঠিক নিউ ইয়ারটা শুরু হচ্ছে আর আমরা বেরিয়ে যাচ্ছি, এর থেকে কষ্টের কিছু আর কিছু নেই। সেটাই, কত মানুষ এসছে দেখুন, বাপ রে বাপ। আর এই বাজি তো টানা ফেটেই চলেছে এক একটা। মাঝে মাঝে দারুণ ফায়ার ওয়ার্কস হচ্ছে, বাট কখন হচ্ছে হুট করে সেই সময় ক্যামেরা তাক না করতে পারলে উঠবে না।
অ্যান্ড ফাইনালি দ্য টাইম হ্যাজ অ্যারাইভড, যেটার অপেক্ষা করছিলাম আমরা সারা দিন জুড়ে। 12টা বাজার এই ঠিক মিনিট 5 আগে থেকে শুরু করে 12টা বেজে যাওয়ার পরেও প্রায় আরও আধ ঘন্টা জুড়ে টানা এরকম অসম্ভব সুন্দর ফায়ারওয়ার্কসের কিন্তু আমরা সাক্ষী হয়েছিলাম গোয়ার এই পাটনাম বিচে। আমি বর্ষবরণের নানা অনুষ্ঠান এর আগেও অ্যাটেন্ড করেছি, তবে এই রকম অ্যারেঞ্জমেন্ট, এই রকম ব্যবস্থাপনা আর অন্য কোথাও ছিল বলে মনে পড়ছে না। আর যেহেতু একদম সমুদ্রের পাশে আশপাশটা খোলা, তাই অনেক দূরের ফায়ারওয়ার্কস কিন্তু আমরা এই বিচে বসেই দেখতে পাচ্ছিলাম। ছবি কেউ তুলছিলেন, কেউ রিলস করছিলেন, সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। আমাদেরও এই যে নিউ ইয়ারের এক্সপিরিয়েন্স, এটা মনে থেকে যাবে বোধহয় সারাটা জীবন। এবং গোয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে অবশ্যই একটা সাধুবাদ জানাতে হয়, কারণ তারা বিচে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রচুর পুলিশ পোস্টিংও দিয়েছিল সেই রাত্রিতে। আমরা একদম লাস্ট মিনিটে ঢুকে গেছি, আর কিছু সেকেন্ড অ্যান্ড দেন উই উইল বি এন্টারিং ইনটু 2025। কি অসাধারণ আশপাশটা লাগছে, দারুণ দারুণ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বছরটা খুব ভালো করে কাটুন। দারুণ দারুণ, একটা মানে ফাটাফাটি অভিজ্ঞতা। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। তবে ওই কথাতেই আছে না যে অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। আমাদেরও এই যে সময়, গোয়ার বিচকে ছেড়ে যাওয়ার বোধহয় সব থেকে খারাপ সময় হলেও আমাদের বাড়ি ফেরার পালা এবার। আমরা যে ড্রাইভারকে বলেছিলাম তিনি ঠিক একদম নির্ধারিত সময় এসে পৌঁছে যায় আমাদের হোটেলের বাইরের মেইন রোডে, এবং তার সঙ্গেই আমরা ধীরে ধীরে যাত্রা শুরু করি ড্যাবোলিম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানের বাকি থেকে যাওয়া যেটুকু অভিজ্ঞতা চলুন আপনাদের দেখিয়ে আজকের এই ব্লগটাকে কনক্লুড করি। আমরা গোয়া ছাড়ছি, আর এখন গোয়ার আসল রূপ কে বলবে। রাত 12:30 বাজে। সেদিন যেহেতু অত রাত্রিবেলা বেরোনো ছিল, তাই মনে একটা চিন্তা অবশ্যই ছিল যে কীরকম ড্রাইভার পাবো, বা সে যদি আবার মদমাতাল বেরোয় তাহলে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সুযোগ। দুটো কথা বলবো। প্রথমত হচ্ছে, যেটা নোটিস করলাম, সাউথ গোয়ার এই বিচগুলো থেকে ড্যাবোলিম এয়ারপোর্টের রাস্তা এতই ভালো, আমরা রাত্রিবেলা ছিল বলে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই আমাদের এই পাটনাম বিচ থেকে ড্যাবোলিম পৌঁছে যাই। এবং এই মানুষটির কথা না বললেই নয়, নাদিম আঙ্কেল অসাধারণ পোলাইট এবং নলেজ রাখা একজন মানুষ। এনার নাম্বার পেয়ে যাবেন আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভদ্রলোক এত ভালো, থ্যাংক ইউ। এত ঠান্ডা মাথার একজন ভদ্রলোক আমাদের এই নিউ ইয়ারের রাশেও খুব ভালো করে নিয়ে এলেন ড্যাবোলিমে। সাউথ গোয়া থেকে রাত্রির বেলা 1 ঘন্টা নিল জাস্ট। আমরা একটু সময় হাতে নিয়ে এসছি। এখন ঘড়িতে বাজে 1:35। আমাদের ফ্লাইট ছাড়তে 2.5 ঘন্টার ওপর সময় আছে। ড্যাবোলিমের আশপাশেও প্রচুর কাজ হচ্ছে, মানে এখান অবধি ফ্লাইওভার হয়ে যাবে ধীরে ধীরে আর কি। এই এয়ারপোর্টটাকেও মোপার মতোই ওনারা বানানোর চেষ্টা করছেন। চলুন ভিতরে যাই, একদমই রাশ নেই। রাশের এয়ারপোর্ট দেখে দেখে অভ্যস্ত তো, এটা যেন মনে হচ্ছে নিজের বাড়ি এসছে। আমাদের এই ফ্লাইট 3:55। প্রথমে এখান থেকে পুনে যাব, অনেকটা লেওভার, তারপর আবার দুপুর 1টায় পুনে থেকে আবার কলকাতার ফ্লাইট। দেখুন ড্যাবোলিম এয়ারপোর্টের ভিতরেও ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে। তবে হ্যাঁ, মোপা এয়ারপোর্টটা দেখার পরে ড্যাবোলিমটা আর সেই গ্ল্যামারটা নেই। অনেকটা ওই কলকাতা এয়ারপোর্টের মতো পুরনো হয়ে গেছে, অনেক দিনকার এয়ারপোর্ট তো। তবে এখানের লোক, আমি যেটা কথা বলে বুঝলাম, সবাই ড্যাবোলিমটাকেই ভালোবাসে। এই ড্যাবোলিম থেকে আবার ভাস্কো ডা গামার যেটা ট্রেন স্টেশন, খুবই কাছে। এখানে আর প্রায়োরিটি চেকিং লাগবে না, কেউই নেই। সবাই নিউ ইয়ার ফেস্টিভিটি কাটিয়ে আসবে, আমরাই আগে আগে এসে গেছি। আমাদের সমস্ত ফর্ম্যালিটি হয়ে গেছে। ড্যাবোলিম এয়ারপোর্টে এখনো কোনো লাউঞ্জ নেই, তাই করার কিচ্ছু নেই। এখন সবে বাজে 2টো মতো, 3:10 থেকে বোর্ডিং হবে। 1 ঘন্টা 10 মিনিট চুপচাপ বসে থাকা।
বসার জায়গা কিন্তু অনেক বড়, চাইলে কেউ ঘুমিয়েও নিতে পারে। খাবার দোকান টুকটাক আছে, খুব একটা নেই। ওই আর কি, সমস্ত মডার্ন যে ডেভেলপমেন্ট হচ্ছে সবই মোপাকে ঘিরে। এখানে ভাবুন না, একটা লাউঞ্জ পর্যন্ত নেই। এদিকে এত ফরেন টুরিস্ট আসে এই ডাবলিংয়ে। দিতে বাজে রাত 3টে, আর আমাদের পুনের ফ্লাইটের বোর্ডিং এবার গ্র্যাজুয়ালি শুরু হচ্ছে গেট নাম্বার জি থেকে। তবে অনেকেই বোধহয় এই ভিডিওর এই সেকশনটা দেখে ভাবছেন যে এত রাত্রিবেলা প্লেন নেওয়ার কারণ কি? সারাদিন কি কলকাতায় ফেরার কোনো ডিরেক্ট ফ্লাইট বা ওয়ান স্টপ ফ্লাইট পাওয়া যাচ্ছিল না নর্মাল সময় 1 তারিখে? তার পিছনে কারণ একটাই হচ্ছে কস্ট কাটিং। আমরা 1 তারিখ বা 2 তারিখ যদি ফিরতাম, এই প্লেন ফেয়ারের প্রায় 3 টাইমস দিতে হতো। আমরা বোধহয় এই ওয়ান স্টপ ফ্লাইটটি নিজেদের মতো টিকিট বুক করে 6,500 থেকে 7,000 টাকায় নামাতে পেরেছিলাম। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম পুনে শহরে। যেহেতু মাঝরাত ছিল, প্রথমে একটা অটো নিয়ে আশপাশে ঘুরেও দেখতে বেরোই যে কোনো হোটেল পাওয়া যায় কিনা। তবে ওই আর কি, ভালো বাজেট হোটেল যেহেতু পাইনি, তাই আবার ঘুরে ফিরে কিন্তু আমরা পুনের এয়ারপোর্টেই চলে আসি এবং পরের ফ্লাইটে ওঠার আগে অবধি সমস্ত সময়টা সেখানেই কাটাই। আমি এখন দাঁড়িয়ে আছি পুনের এরোসিটি মলে। আজকে ভোর 4:45 নাগাদ আমাদের গোয়ার যে ফ্লাইট, মাত্র 40 মিনিটের ফ্লাইং টাইম ছিল, সেটা এসে আমাদের পুনেতে নামিয়ে দিয়েছে। তারপর থেকে একটা হোটেল খোঁজার অভিযান করলাম আমি আর তৃষা। যেরকম বলেছিলাম, দুপুর 1টায় ফ্লাইট ছিল, তো হাতে অনেকটা সময়, কোথায় শোবো বা সময় কাটাবো, ফ্রেশন আপ হবো, এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিল। বিমাননগরে প্রচুর হোটেল খুঁজলাম, বাট যেগুলো ভালো লাগলো আইদার সেগুলো সোল্ড আউট বা অত্যাধিক টাকা চাইছে। তো যাই হোক, এই মলটা মানে আমার জানা ছিল না। পুনে এয়ারপোর্টে দেখলাম গোটাটাই মডার্নাইজেশনের কাজ চলছে, বাট এয়ারপোর্টের ভিতরটাও মডার্ন লাগলো। যেটা সব থেকে অদ্ভুত হয়েছে পুনের এয়ারপোর্টটায়, সেটা হচ্ছে যেটা অ্যারাইভেল টার্মিনাল, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে ওলা উবারের পিক আপ পয়েন্ট, যেটা প্রিপেড ট্যাক্সি কাউন্টার। আমার অত সকালে যেহেতু ফ্লাইট নেমেছিল, সেখান থেকে কোনো প্রিপেড ট্যাক্সিও পাইনি। তো এখন একটু ঘেঁটে আছে, বুঝতে পারলাম সবে নতুন নতুন জিনিসটা ইমপ্লিমেন্ট হয়েছে। তো তবে এই এয়ারপোর্টটাকে ঘিরে একটা বিরাট শপিং মল হয়েছে। আমরা এই ফুড কোর্টে বসে এবং সময় কাটিয়েই কিন্তু কি বলবো আর কি, লাস্ট 3-4 ঘন্টা কাটালাম। বিরাট বিরাট একটা শপিং মল। এই শপিং মলেরই ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর থেকে করেছে হচ্ছে ওলা উবারের পিক আপ পয়েন্ট। প্রচুর খাবার দোকান আছে, এই হলদিরামস থেকে শুরু করে KFC, স্মোকিং লাউঞ্জ, চায় বার, পিজা হাট, প্রচুর। এমনি ব্যবস্থাপনা ভালোই বলবো। তবে আমাদের আজকে এরপরের যে ফ্লাইট, সেটাই 1টা নাগাদ ছাড়বে। আমাদের আকাশ এয়ারের প্লেন, আমার লাইফে এই প্রথম আকাশ এয়ারে ওঠা। আর ইনসিডেন্টালি আজকে আকাশ এয়ারের যেটা ব্র্যান্ড কালার, আমার গেঞ্জিটাও সেই রঙের হয়ে গেছে। আর জানি না কতজন দেখছেন, বাট আমার ব্লগ যারা পুনে থেকে দেখেন অবশ্যই একবার কমেন্ট করবেন। আপনাদের শহরে কিছুক্ষণের জন্য ছিলাম, জানি না কারা কারা দেখেন বা কত লোকে দেখেন। অনেক অন্য শহরের নাম দেখি কমেন্ট বক্সে যে আমরা এখান থেকে দেখছি। অবশ্যই যারা পুনে থেকে দেখলেন আজকে, নিচে একবার কমেন্ট করে জানাবেন। এই এয়ারপোর্ট, উবারের ট্যাক্সির পিক আপ স্ট্যান্ড সবই এই শপিং মলের ভিতর দিয়ে কানেক্টেড। পুনেকে আমরা প্রথম দিনই এত কি বলবো আর কি অন্য রূপে দেখলাম। ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না, এতটা জটিল না হলেই ভালো হতো, এটুকুই বলবো। আমরা তৃষার ঘুম নষ্ট হয়েছে কালকে সারাটা দিন। এই প্রথম দিনের আলোয় পুনে শহরকে দেখছি। কাল যখন নেমেছি ঘুটঘুটে অন্ধকার, পুনেতে দেখছি অ্যাভারেজে এখন সানরাইজ হচ্ছে 7:15 নাগাদ। তবে যাই হোক, এবার আজকের এই ভিডিওটি শেষ করবার পালা। আমরা পুনে এয়ারপোর্ট থেকে কলকাতা সরাসরি বিমান নিই, এবং যেটা বলেছিলাম, আকাশ এয়ারের যেহেতু ফ্লাইট ছিল, আমাদের কাছে একেবারেই নতুন এক্সপিরিয়েন্স। পুনের এই নতুন টার্মিনালটাও বেশ সুন্দর করে সাজানো, বাট ওই পিক আপ পয়েন্টের একটা ঝামেলা না থাকলে সত্যিই কিন্তু 10-এর মধ্যে 10 নম্বর দেওয়া যেত। এবং পুনের এই এয়ারপোর্টের আশপাশ থেকেই দেখলাম একটা পাহাড়ের কিন্তু ভিউ আছে। আকাশ এয়ারের ফ্লাইটে এই ফার্স্ট আমার ওঠা। আকাশ এয়ারের ওভারঅল ব্যবস্থাপনা, লেগ স্পেস বলুন, বা একটা নতুনত্ব জিনিস যেটা এবার দেখলাম, যেটা আমি আগে কখনো নোটিস করিনি অন্য কোনো প্লেনে, অ্যাটলিস্ট ডোমেস্টিক রুটে, সেটা হচ্ছে যে একটা মোবাইল হোল্ডারের স্পেস আপনার সামনের সিটের ঠিক পিছন দিকে। এটা কিন্তু আমার কাছে একেবারেই নতুনত্ব লাগলো। সব মিলিয়ে আমাদের এই ব্লগের যে সিরিজ চলছিল গোয়াকে নিয়ে, সেটাও শেষ করলাম, এবং আজকের ভিডিওটাও একদম শেষ পর্যায়ে। যদি ভিডিও বা ওভারঅল এই ট্রাভেল সিরিজটার কিছু এনজয় করে থাকেন, তাহলে যেরকম সবসময় বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আসবো নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।